দেখো যখন হচ্ছে যে আমি কী করতাম যে একটা কুণ্ডলীকে যে তড়িৎচুম্বক ক্ষেত্রকে যখন হচ্ছে যে এখানে যদি একটা কুণ্ডলী রাখলাম যে তড়িৎচুম্বক ক্ষেত্রকৃত, আর এখানে যে একটা কুণ্ডলী আছে, এই তড়িৎচুম্বক ক্ষেত্রকে যদি আমি সামনের দিকে আনার চেষ্টা করি, যে এদিকে যদি আনার চেষ্টা করি, তখন এখানে কী হতো যে আমার হচ্ছে এখানে হচ্ছে যান্ত্রিক শক্তি প্রয়োগ করা লাগতো। অবশ্যই এখানে কিন্তু আমার কী করা লাগতো, যান্ত্রিক শক্তি প্রয়োগ করা লাগতো। কেন প্রয়োগ করা লাগতো সেটা আমাদের বোঝা লাগবে অবশ্য। যে এইখানে যখন একটা কুণ্ডলী নিলাম, তো এইখানে মনে হইতে পারে বিষয়টা যে এরকম, যে এইখানে যেহেতু আমি একটা কুণ্ডলী নিছি, তো এইখানে তো কোনো কোর্স ছিল না বা হচ্ছে কোনো উৎস ছিল না, উৎস ছাড়া এখানে প্রবাহ তৈরি হইতেছে। দ্যাট মিনস এই কারণে হয়তো বা এইখানে হচ্ছে যেটা সত্যি নিত্যতা সত্য নাও কাটতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা, যে যখন হচ্ছে যে আমি এই তড়িৎ চুম্বক ক্ষেত্রটাকে অ্যাকচুয়ালি হচ্ছে যে চুম্বক ক্ষেত্রটাকে মেইনলি আমি যখন এইদিকে আনার চেষ্টা করব, তখন দেখা যাবে যে এই যে এদের মধ্যবর্তী যে আপেক্ষিক গতিটা আমি যদি বজায় রাখতে চাই, মূলত এইখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, যার কারণে এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এই যে তড়িৎ প্রবাহটা উৎপন্ন হয়, এই উৎপন্ন হওয়ার দিকটা আমাদের ভালো করে আমরা জানি যে কী হয়। যে আমি যদি পোলটা এরকম নিতাম, যে দণ্ডটা আমি এস এখানে নর্থ পোল নিলাম, যে এখানে সাউথ এখানে নর্থ, আমি যদি এখানে এদিকে নিয়ে আসার চেষ্টা করি, এই যে আমি নর্থকে এদিকে আনানোর চেষ্টা করতেছি, তাহলে এইখানে এমন প্রবাহ তৈরি হবে যেই প্রবাহের কারণে এখানে নর্থ পোল তৈরি হবে। তো নর্থ পোলকে কীভাবে বিকর্ষণ করবে এটা আমরা জানি। তো বিকর্ষণ যেহেতু করবে, তো বিকর্ষণ করলে কী হবে, তো এই বিকর্ষণের বিরুদ্ধেই কিন্তু আমার কাজটা করতে হইতেছে। তার মানে আমার এই আপেক্ষিক গতি বজায় রাখতে হবে। বজায় রাখার জন্য কেন বজায় রাখতে হবে, বজায় রাখার রিজনটি হচ্ছে এখানে আমার প্রবাহ তৈরি করতে হবে। প্রবাহটা তৈরি করার তৈরিটা হবে কীভাবে, আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার মাধ্যমে। তো এইখানে যেহেতু আমার আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন করতে হবে, তো অ্যাকচুয়ালি তড়িৎ শক্তি উৎপন্ন করতে হবে। এই উৎপন্নটা আমি কীভাবে করবো হচ্ছে যে এই যে গতিটা আমাকে বজায় রাখতে হবে, এই গতিটা বজায় রাখার ক্ষেত্রে আমরা দেখতে পেতেছি যে আমাদের হচ্ছে যে এখানে বাধা তৈরি হয়েছে, এই বাধার বিরুদ্ধে আমাদের কী করতে হবে, তাহলে যান্ত্রিক শক্তি প্রয়োগ করা লাগবে। তো যান্ত্রিক শক্তি প্রয়োগ করে দেন হচ্ছে যে আমাদের এই গতিটাকে কী করতে হবে, বজায় রাখতে হবে। তাহলে এই আমি যে যান্ত্রিক শক্তিটাকে আমি দিতেছি, বা যে যান্ত্রিক শক্তিটা আমি প্রয়োগ করতেছি এই গতিটাকে বজায় রাখার জন্য, মূলত এই যান্ত্রিক শক্তিটা তো কোথাও শেষ হয়ে যাবে না, এই যান্ত্রিক শক্তিটা তো কোথাও নিঃশেষ হয়ে যাবে না। তার মানে এই যান্ত্রিক শক্তিটা মূলত কোথায় কনভার্ট হয়, এই যান্ত্রিক শক্তিটাই মূলত হচ্ছে যে এইখানে তড়িৎ শক্তিতে কনভার্ট হয় বা আবিষ্ট শক্তিতে কনভার্ট হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। দেন ওই আবিষ্ট তড়িৎচালক শক্তি দিয়ে মূলত আমরা তড়িৎ প্রবাহটা পেয়ে থাকি। তার মানে হচ্ছে যে যান্ত্রিক শক্তি এখানে কী হইতেছে, যান্ত্রিক শক্তি মূলত এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তিতে কনভার্ট হইতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো মূলত আমরা এই জিনিসটা এইখানে নিত্যতার যে সূত্রটা সেটা হিসেবে আমরা লিখতে পারি যে এইখানে যান্ত্রিক শক্তি মূলত হচ্ছে তড়িৎ শক্তিতে কনভার্ট হইতেছে। ঠিক আছে, এই মূলত হচ্ছে যে এখানে যান্ত্রিক শক্তি ঘটা হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হইতেছে। তারপর আমরা যান্ত্রিক শক্তিটা কেন দিয়েছি, কারণ এখানে আপেক্ষিক গতিটা বজায় রাখার জন্য। আর আপেক্ষিক গতি যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা জানি, ওই আপেক্ষিক গতি বজায় রাখা মানে হচ্ছে যেখানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। ঠিক আছে, আপেক্ষিক গতি বজায় রাখা মানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, আর যেখানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় সেখানে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাই। ঠিক আছে, আর আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া মানে ওইখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়া, যেটা হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহ। তার মানে যান্ত্রিক শক্তি প্রয়োগ করেই আমি গতিকে বজায় রাখি, বিদায় যান্ত্রিক শক্তিটা কনভার্ট হইতেছে এখানে তড়িৎ শক্তিতে। আশা করি বুঝতে পারছি। তার মানে এইখানে আমরা বলতে পারি তাড়িত চুম্বকীয় আবেশ, তাড়িত চুম্বক মূলত হচ্ছে যে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। আশা করি বুঝতে পারছি। এটা নিয়ে যখন আমরা হচ্ছে প্রবলেম সলিউশন করবো, তখন আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আমরা দেখব। ঠিক আছে, আপাতত আমরা জেনে রাখি যে বিষয়টা হচ্ছে যে তাড়িত চুম্বকীয় আবেশ বা তাড়িত চুম্বকীয় পদ্ধতিটা অবশ্যই শক্তি নিত্যতা সূত্রকে মেনে চলে। ঠিক আছে, তো এখন এরপরে আমরা যে জিনিসগুলো দেখব, যে স্বকীয় আবেশ কাকে বলে, পারস্পরিক আবেশ কাকে বলে। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু ভালো করে দেখব। ঠিক আছে, স্বকীয় আবেশ। তো প্রথম টার্মটা হচ্ছে যে আমাদের কি, স্বকীয় আবেশ। ঠিক আছে, স্বকীয় আবেশ জিনিসটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সে স্বকীয় আবেশ জিনিসটা কি, নামটা দেখে অনেকটা বোঝা যায় যে সেলফ ইন্ডাক্টেন্স। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে সেলফ ইন্ডাক্টেন্স। ঠিক আছে, নিজের ভিতরে কিছু একটা। ঠিক আছে, তার মানে নিজের ভিতরে কিছু একটা এরকম কিছু জিনিস বোঝাইতেছে। তার মানে আমি যদি কোথাও একটা কুণ্ডলী নিই, ঠিক আছে, যে কুণ্ডলীটা নিব সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। ঠিক আছে, হ্যাঁ, একটা পোষ নিলাম, তো চাবি। ও হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, আর এখানে একটা আমাদের কি আছে, এটা চাবি আছে। ঠিক আছে, আমি যদি এটা সুইচ, আমি সুইচটা যদি এখন বন্ধ করি, মানে ওপেন করি যদি মূলত, ঠিক আছে, এটা যদি আমি বন্ধ করে ওপেন করি সুইচটা যদি আমি এখন ওপেন করি, তাহলে দেখা যাবে এইখান থেকে আমাদের বিদ্যুৎ প্রবাহ চলাচল শুরু হয়েছে। তার মানে এখানে তড়িৎ প্রবাহের পরিমাণটা আস্তে আস্তে কী হবে, বাড়বে। ঠিক আছে, একটা নির্দিষ্ট রেঞ্জে না পৌঁছানো পর্যন্ত এখানে কী হবে, তড়িৎ প্রবাহ চলাচল চলতে থাকবে মূলত। ঠিক আছে, যখন এই নির্দিষ্ট পরিমাণে তড়িৎ প্রবাহটা পৌঁছে যাবে, তখন এটা কী হয়ে যাবে, স্থির হয়ে যাবে বা কনস্ট্যান্টটা এসে পড়বে তড়িৎ প্রবাহের পরিমাণ। তো এই যে তড়িৎ প্রবাহটা আস্তে আস্তে ইনক্রিজিং করতেছে, মানে তড়িৎ প্রবাহের পরিমাণটা আস্তে আস্তে কী হইতেছে, বাড়তেছে। তড়িৎ প্রবাহের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। তো এই বাড়ার বিপরীতে আমাদের কী হয়, একটা বাড়ার বিপরীতে আমাদের হচ্ছে একটা আবিষ্ট প্রবাহ তৈরি হয়। তার মানে তড়িৎ প্রবাহ যেদিকে বাড়ে, আমাদের মূল বর্তনী তড়িৎ প্রবাহ যেদিকে বাড়ে, তার উল্টো বিপরীত দিকে আমাদের কী তৈরি হয়, আমাদের উল্টো বিপরীত দিকে হচ্ছে আমাদের একটা আবিষ্ট প্রবাহ তৈরি হয়। এই যে আবিষ্ট প্রবাহ যে তৈরি হইলো, আবিষ্ট প্রবাহটা অবশ্যই হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির বিজনে তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে কোনো একটা মুখ্য বর্তনী নিয়ে যদি আমরা কাজ করি, মুখ্য কুণ্ডলী নিয়ে মূলত যদি আমরা কাজ করি, তো সেইখানে যে আমাদের প্রবাহের পরিমাণটা আস্তে আস্তে
সুইচ অ্যাটাচ করে দিলে আমরা যদি ওই কোষটাকে অ্যাক্টিভ করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রবাহের পরিমাণটা আস্তে আস্তে কী হয় বাড়তে থাকে। তো ওই যে প্রবাহটা বাড়তে থাকে ওই প্রবাহ বাড়ার বিপরীতে আমাদের কী প্রবাহ তৈরি হয়, আবিষ্ট প্রবাহ তৈরি হয়। এই আবিষ্ট প্রবাহটা কীভাবে তৈরি হয়? অবশ্যই আবিষ্ট তৈরি চলো শক্তির জন্য তৈরি হয়। এই জিনিসটা যেহেতু বুঝতে পারছি তার মানে এখানে আরও বিষয় বোঝা উচিত, সেটা হচ্ছে যেহেতু এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হচ্ছে, এটাও কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি যে যেখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি কী হয়, এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, সেইখানে কিন্তু অবশ্যই কী থাকে আমাদের চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। যেখানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে সেইখানে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য যে জিনিসটা দেখলাম যে বিষয়টা হইতেছে এরকম যে আমাদের প্রবাহের পরিমাণটা বাড়তেছে, এই যে প্রবাহের পরিমাণটা বাড়তেছে আর আমাদের আবিষ্ট প্রবাহের পরিমাণটা উল্টো দিকে বাড়তেছে। প্রবাহের পরিমাণ যত বাড়বে আবিষ্ট প্রবাহের পরিমাণটাও তত বাড়বে। কিন্তু বিষয়টা হবে কি যে এই আবহাওয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন একটা কনস্ট্যান্ট ভ্যালুতে এসে পৌঁছাবে, ঠিক আছে, যখন একটা কনস্ট্যান্ট ভ্যালুতে এসে পৌঁছে যাবে, ঠিক আছে, যখন এই আয়ের পরিমাণটা বাড়তে বাড়তে একটা সময় কনস্ট্যান্ট ভ্যালুতে আসবে তখন দেখা যাবে জিনিসটা কি যে তোমার হচ্ছে যে এই যে আই প্রাইমটা মানে আবিষ্ট প্রবাহটা কি হয়ে যাবে, আবিষ্ট প্রবাহের পরিমাণটা হয়ে যাবে জিল। ঠিক আছে, কারণ যখন হচ্ছে যে প্রবাহটা কনস্ট্যান্ট আসলো, মূল প্রবাহের পরিমাণটা কনস্ট্যান্ট আসলো, তখন বিষয়টা হয়ে যেতেছি, তখন বিষয়টা হইতেছে যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো স্থির হয়ে যেতেছে বা কনস্ট্যান্ট হয়ে যেতেছে। মানে ক্ষেত্র রেখাগুলো তখন কি হয়ে যেতেছে, স্থির হয়ে যেতেছে। যেহেতু ক্ষেত্র রেখাগুলোর তখন আর পরিবর্তন হইতেছে না, তো পরিবর্তনের পরিমাণ যেহেতু জিরো হয়ে যেতেছে মূলত, তখন হচ্ছে যে আবিষ্ট প্রবাহ কি হয়ে যেতেছে, বিনষ্ট হয়ে যেতেছে। তখন আর আবিষ্ট প্রবাহ কি থাকতেছে না, ঠিক আছে, থাকতেছে না। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এইখানে যে আবিষ্ট প্রবাহটা তৈরি হয় ওটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রবাহ। ঠিক আছে, এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত প্রবাহের পরিবর্তন হইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত প্রবাহের পরিবর্তন হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে আবিষ্ট প্রবাহ থাকবে। যখন এই প্রবাহের পরিমাণটা বাড়তে বাড়তে একটা সময় হচ্ছে স্থির রেঞ্জে এসে পড়বে, একটা কনস্ট্যান্ট ভ্যালুতে এসে পড়বে বা এর সর্বোচ্চ প্রবাহে পৌঁছায় যাবে, তখন হচ্ছে যে আমাদের এই আবিষ্ট প্রবাহ থাকবে। ঠিক আছে, তখন এই আবিষ্ট প্রবাহ আর থাকবে। সেম টু সেম উপায় যদি যখন হচ্ছে যে কী করবা, যে যখন হচ্ছে যে আমরা এই সুইচটা বন্ধ করে দিব, যখন এই সুইচটা আমরা কী করবো, বন্ধ করবো, এখন ওপেন আছে, যদি সুইচটা বন্ধ করে দিই তাহলে কারেন্টের পরিমাণ কী হবে, আস্তে আস্তে কমে কমে জিরোতে আসবে। যেহেতু কমে কমে তখন দেখা যাবে যে আমাদের বর্তমানে মূল প্রবাহের কারেন্টের ডিরেকশন এদিকে যদি হয় তাহলে আবিষ্ট প্রবাহের ডিরেকশনটা হবে তাহলে উল্টো দিকে। সেম টু সেম ভাবে যখন কারেন্টের পরিমাণ আস্তে আস্তে কমতে কমতে যখন জিরোতে এসে পৌঁছাবে তখন দেখা যাবে আমাদের আবিষ্ট প্রবাহের পরিমাণ রেখে হয়ে যাবে, এখানে আবিষ্ট প্রভাব পাওয়া যাবে না। ঠিক আছে, তার মানে আবিষ্ট প্রবাহটা ততক্ষণ পর্যন্তই কাজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের প্রবাহের পরিমাণ আস্তে আস্তে কী হতে থাকে, পরিবর্তন হতে থাকে। তার মানে পরিবর্তনের পথে হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে আবিষ্ট প্রবাহটা কাজ করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তার মানে বিষয়টা হইতেছে আমাদের প্রবাহের পরিমাণটা বাড়া মানে উল্টো দিকে তার বাধার পরিমাণটা আস্তে আস্তে বাড়া। ঠিক আছে, তো বাধার পরিমাণটা যেহেতু বাড়া, এর বিষয়টা দ্বারা আমরা কি বুঝতে পারি যে এখানে ফ্লাক্সের পরিবর্তনটা বাড়ে। তার মানে যেখানে হচ্ছে আবিষ্ট প্রবাহের পরিমাণটা বাড়বে সেখানে আমাদের ফ্লাক্সের পরিবর্তনটা কী হবে, বাড়বে। আশা করি বুঝতে পারছি যে যেখানে আমাদের হচ্ছে বর্তনীর মূল প্রবাহটা বাড়বে সেখানে আমাদের আবিষ্ট প্রবাহের পরিমাণটাও বাড়বে। আবিষ্ট প্রবাহের পরিমাণটা বাড়া মানে এখানে ফ্লাক্সের পরিমাণটাও আমাদের বাড়াবো। ঠিক আছে, ফ্লাক্সের পরিবর্তনটাও আমার বাড়া। ঠিক আছে, তো আমি যদি এই সাপেক্ষে যদি আমি একটা বিষয় কনসিডার করি তাহলে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি যে যেইখানে হচ্ছে আমাদের কী হবে, যে আমার প্রবাহের পরিমাণটা বাড়বে সেইখানে আমাদের ফ্লাক্সের পরিমাণটা কী হবে, সেইখানে আমাদের ফ্লাক্সের পরিবর্তন বা ফ্লাক্সের পরিমাণটা আমাদের কী হবে, বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা লিখতে পারবো এরকম, আমি যদি কনস্ট্যান্টটা উঠাই দিই তাহলে এইখানে একটা কনস্ট্যান্ট আসবে আই। মূলত এই কনস্ট্যান্টটাকেই লেখা হয় এলটা। ঠিক আছে, তো এই এলটা কী বোঝায়, এই এলটা হচ্ছে যে মূলত হচ্ছে এখানে স্বকীয় আবেগ গুণাঙ্ক। মূলত হচ্ছে যে এই এলটা হচ্ছে যে এখানে কী বোঝায়, স্বকীয় আবেগ গুণাঙ্ক। ঠিক আছে, এল এর এককটা আমরা চাইলে দেখে নিতে পারি, এল এর এককটা হচ্ছে যে ফাই। আচ্ছা, ফাই মানে আমরা জানতাম ওয়েবার, আর এটা হচ্ছে এম্পিয়ার, তাহলে আমরা লিখতে পারবো ওয়েবার পার এম্পিয়ার। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের কি স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজটা। চাইলে এইখান থেকে হচ্ছে যে আমরা যে হচ্ছে যে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা যে ফর্মুলাটা দেখে আসছি ওইটাতে চাইলে কনভার্ট করতে পারি। কীভাবে, আমরা যে আবিষ্ট তড়িৎচালক শক্তি শিখছি আমাদের মনে আছে হয়তো। ঠিক আছে, যদি এন পাক বিশিষ্ট কুণ্ডলী হয় তাহলে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণটা হবে এইটা, ই ইকুয়াল টু মাইনাস এন d5/dt। এন এখানে কি, এন হচ্ছে যে এখানে পাক সংখ্যা, আর d5/dt কী ছিল, সময়ের রেসপেক্টে ফ্লাক্সের পরিবর্তনের হার। ঠিক আছে, তো এইখানে যদি আমরা এই ভ্যালুটা একটু বসাই দিই তাহলে বিষয়টা কি আসে একটু দেখি। এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে ফাইয়ের ভ্যালুটা আমি যদি বসাই তাহলে এখানে লিখতে পারবো, যেহেতু টাইমের রেসপেক্টটা হচ্ছে যে আমরা ডেরিভেটিভটা আমরা দেখতে পেরেছি, তো আমরা ডেরিভেটিভের বিষয়টা জানি যে এখানে এল যেহেতু একটা কী ছিল, একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে সমানুপাতিক গঠনের কারণে আসছিল। ঠিক আছে, তো এই এল যেহেতু এখানে কনস্ট্যান্ট টাইমের রেসপেক্টে, তো এখানে এলটা বের হয়ে আসবে d/dt। ঠিক আছে, তো তাহলে আমরা যে বিষয়টা আমরা এখানে দেখতে পেরেছি যে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণটা এখানে আমরা কীভাবে বের করবো, যে স্বকীয় আবেশ এর গুণাঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি হবে মাইনাস এন এল, আর হচ্ছে টাইমের রেসপেক্টে তড়িৎ প্রবাহের পরিবর্তন। ঠিক আছে, এটা দিয়ে যখন হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্স করতে যাবো তখন দেখতে পাবো যে এইখানে কিন্তু আমাদের যে প্রবাহের পরিবর্তনটা এটা কিন্তু অলওয়েজ নেগেটিভ আসবে। ঠিক আছে, সবসময় আমরা নেগেটিভ পাবো।
কারণ আমরা কিন্তু দেখতে পাইতেছি যে বিষয়টা হইতেছে কি, যে প্রবাহের পরিবর্তনটা কিন্তু যখন হচ্ছে যে কী হয়, আস্তে আস্তে বাড়তে 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 একটা সময় হচ্ছে সর্বোচ্চ রেঞ্জে পৌঁছায়, অথবা কমতে 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 একটা সময় আমাদের কী হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখা যাবে হচ্ছে যে আমাদের এইখানে ভ্যালুটা হচ্ছে যেহেতু আমাদের কি, এখানে ভ্যালুটা হচ্ছে যে আমাদের নেগেটিভ। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে মূলত হচ্ছে যে আমরা কী করবো, এখানে যে নেগেটিভটা কেন আসছে সেটার মিনিংটা কিন্তু আমরা অলরেডি জানি, যে এইখানে হচ্ছে যে আমাদের নেগেটিভটা কেন আসে, আবিষ্ট তড়িৎচালক শক্তির ডিরেকশনটাকে মূলত হচ্ছে যে আমরা এই নেগেটিভ দ্বারা মিন করে থাকি। ঠিক আছে, কারণ হচ্ছে যে এই যে নেগেটিভ যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা কি মিন করে, আমরা যখন ওই যে আপেক্ষিক গতিটা বজায় রাখার জন্য যান্ত্রিক শক্তির ফোর্সটা এই দিকে দিয়ে যদি দিই, যে যান্ত্রিক শক্তির ফোর্সটা যদি এই দিকে হইতো, তাহলে হচ্ছে যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তির ডিরেকশনটা কোন দিকে হইতো, এই দিকে হইতো। ঠিক আছে, সেটা কিন্তু আমরা জানি। এই কারণেই কিন্তু মূলত হচ্ছে যে আমাদের এইখানে নেগেটিভ সাইনটা দেওয়া হয়। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা আমরা হচ্ছে যে এই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য, কারণ আপেক্ষিক গতি বজায় রাখলে আমাদের মূলত আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কী হবে, উৎপন্ন হবে, যার দরুন আমরা হচ্ছে কী পাবো, আবিষ্ট প্রবাহ পাবো। ঠিক আছে, তো এই আমাদের যান্ত্রিক যেই গতিটা আমাদের বজায় রাখতে হইতো, এই গতিটা বজায় রাখতে হতো কি, এইখানে হচ্ছে বিকর্ষণের মধ্যবর্তী গতি বজায় রাখতে হইতো। কারণ আমরা এদিকে প্রবাহটা নিলে অবশ্যই এইদিকে যদি নর্থ পোল আগাইতাম, তাহলে এইখানে অবশ্যই নর্থ পোল এনতি, রাইট। তাহলে আমাদের বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হইতো, যার ধরুন হচ্ছে যে এইখানে হচ্ছে যে আমাদের যে আবিষ্ট প্রবাহটা হইতো বা আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হইতো, যার ডিরেকশনটা উল্টো দিকে থাকতো, এই উল্টো দিকে থাকার বিরুদ্ধে আমাদের কাজ করে আসছিল। ঠিক আছে, যার ধরুন হচ্ছে যে আমাদের এই যে আবিষ্ট তড়িৎ শক্তি ডিরেকশনটা হতো কোন দিকে, বিপরীত দিকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে আরও একটু বিস্তারিত জানবো পরবর্তীতে যখন আমরা এটা দিয়ে ম্যাপ করবো। ঠিক আছে, বা প্রবলেম সলিউশন করবো। এরপর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের পারস্পরিক আবেশ। এটা ছিল আমাদের কি, স্বকীয় আবেশ। এরপরে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কি, পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ দিয়ে আমরা বুঝতেই পারছি, বা এই বিষয়টা আমরা অলরেডি শিখেও ফেলছি। সেটা হচ্ছে কি আমাদের, যে একটা কুণ্ডলীর সাপেক্ষে আরেকটা কুণ্ডলী। আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ। ঠিক আছে, এই আমাদের একটা কুণ্ডলী দেওয়া আছে। এটা হচ্ছে একটা মুখ্য কুণ্ডলী। একটা মুখ্য কুণ্ডলীর সাপেক্ষে যদি আমি একটা গৌণ কুণ্ডলী রাখি, সাপোজ চেষ্টা করি। ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশটা কি, যে এখানে একটা মুখ্যকুণ্ডলী রাখছে, এখানে একটা গৌণকুণ্ডলী। মুখ্যকুণ্ডলীর সাপেক্ষে যদি গৌণকুণ্ডলীতে কি হয়, মুখ্যকুণ্ডলীর সাপেক্ষে যদি গৌণকুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ তৈরি হয়, আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। এই বিষয়টা আমরা শুরু থেকেই দেখে আসছি, যে পারস্পরিক আবেশ আমরা তো শুরুর দিক থেকে যা এখন পর্যন্ত যা দেখতেছি, ম্যাক্সিমাম কেসটাই ছিল আমাদের পারস্পরিক আবেশ। ঠিক আছে, আমাদের এর আগের কাছে কেসটা ছিল হচ্ছে স্বকীয় আবেশ, যেটা আমরা দেখি না। বাকি হচ্ছে পারস্পরিক আবেশ আমরা শুরু থেকে এই পর্যন্ত প্রায় দেখে আসছি। যে বিষয়টা হচ্ছে যে একটা কুণ্ডলী রাখতাম আমরা, সেটা কোনগুলি হইতে পারে, টেক্সট মুখ দ্বন্দ্ব হইতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে পারস্পরিক আবেশে আমরা একটা মুখ্য কুণ্ডলীর সাপেক্ষে একটা গৌণ পদ্ধতিতে কী করবো, আবিষ্ট তৈরি সাপেক্ষ শক্তি উৎপন্ন করবো, যার কারণে এখানে আবিষ্ট প্রবাহ তৈরি হয়। ঠিক আছে, তো এইখানে বিষয়টা এরকম, যে এইখানে আমাদের কি হইতেছে, এইখানে যখন আমরা এটাকে অ্যাক্টিভ করবো, তখন এখানে প্রবাহের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রবাহের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকা মানে হচ্ছে যে এখানে তৈরি হবে কি, প্রবাহের পরিমাণ বাড়তে থাকা মানে এইখানে হচ্ছে আবিষ্ট তৈরি শক্তি উৎপন্ন হয়। আবিষ্ট তৈরি শক্তি কেন উৎপন্ন হয় সেটা আমরা জানি, যে এইখানে উৎপন্ন হয় এর জন্য, যে এইখানে হচ্ছে আমাদের পাকসের পরিবর্তন হয়। ঠিক আছে, পাকসের পরিবর্তন হওয়ার কারণে এখানে মূলত হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। তো বিষয়টা হচ্ছে যে এখানে তড়িৎ প্রবাহ বাড়া মানে হচ্ছে যে কিনা কি হয় মূলত এখানে তড়িৎ প্রবাহ বাড়া মানে হচ্ছে যে এখানে আমাদের ফ্লাক্সের পরিবর্তন বা ফ্লাক্সের পরিমাণটা আমাদের বাড়া। ঠিক আছে, তো ফ্লাক্সে উভয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে আমাদের এখানে কি হইতেছে, ফ্লাক্সের পরিমাণটা আমাদের বাড়তে থাকে। তো এইখান থেকে আমরা চাইলে জিনিসটা লিখতে পারি, যে এখান থেকে যদি আমরা কনস্ট্যান্টটা উঠাই দিই, তাহলে এইখানে যে জিনিসটা আসবে, এখানে যে কনস্ট্যান্ট আসে সেটা হচ্ছে এম দ্বারা আমরা প্রকাশ করি। ঠিক আছে, এইটা ঠিক আছে, এই এমটাকে হচ্ছে যে আমরা বলি পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, পারস্পরিক, ঠিক আছে। এর আগেরটাকে আমরা যেটা বলতাম, এলটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর এটা হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা হচ্ছে যে পরবর্তীতে আবিষ্ট তড়িৎচালক শক্তিতে বসাই দিই, ফর্মুলাতে বসাই, তাহলে আমরা কি পাবো আশা করি বুঝতে পারছি। আমরা চাইলে একবারে লিখে বলতে পারি। ঠিক আছে, এই যে ডিআই বাই ডিটি। ঠিক আছে, এই আমরা যে ফর্মুলাটা পাইলাম, দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে সবগুলো মিনিং আমরা জানি, এটা আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণ, এটা ফাঁক সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি আবিষ্ট তড়িৎচালক। এই যে আমরা যেটা পাইলাম, এমটা হচ্ছে আমাদের কি পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এবং ডিআই বাই ডিটি কি টাইমের রেসিপ্টে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। ঠিক আছে, সবগুলো দেওয়া থাকার পাশে ক্যালকুলেশন করে বাকি জিনিস বের করতে পারবো। আশা করি বুঝতে পারছি যে পারস্পরিক আবেশ গুণাঙ্কটা কি। মূলত হচ্ছে যে একটা মুখ্যকুণ্ডলীর সাপেক্ষে একটা গৌণকুণ্ডলীতে মূলত আবিষ্ট প্রবাহ তৈরি করা। আবিষ্ট প্রবাহ তৈরি করা হয় কীভাবে, আবিষ্ট তড়িৎচালক শক্তির মাধ্যমে। তার মানে মূলত হচ্ছে যে আমরা মুখ্যকুণ্ডলীর মাধ্যমে হচ্ছে যে গৌণকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন ও দ্বারা আবিষ্ট প্রবাহের উৎপন্নের পদ্ধতিটাকে মূলত হচ্ছে আমরা পারস্পরিক আবেশ বলে থাকি। ঠিক আছে,
তো এইখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে হচ্ছে যে এখানে তড়িৎ প্রবাহের পরিমাণটা বাড়ার সাথে সাথে এখানে ফ্লাক্সের পরিমাণটাও আমাদের বাড়তে থাকে। ঠিক আছে, যে এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে আমাদের কনস্ট্যান্টটা মূলত এখান থেকে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কটা পাই। মূলত এখানে যদি আমরা হচ্ছে এখন কী করি যে হচ্ছে আবেশিত তড়িৎচালক শক্তি সূত্রে যদি বসাই তাহলে আমরা ফর্মুলাটা পাই হচ্ছে যে এই। ঠিক আছে, এই ফর্মুলা নিয়ে আমরা বিস্তারিত আরও দেখবো, তখন হচ্ছে আমরা এখানে আরও প্রবলেম সলিউশন করব। ঠিক আছে।